স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। অর্থনীতির চাকা সচল থাকলেও সুশাসনের পথে জোর কদমে হাঁটছে না দেশ, আদর্শ গণতন্ত্রের বেলাও আশার আলো কম। এসব নিয়ে আজকে আলোচনা দেশের ভাগ্য। কথা বলতে স্টুডিওতে আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সমরেজাল করিম, আছেন বিএনপির সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারি। অ্যাডভোকেট সমরেজাল করিম, আপনি জানেন যে একজন শিক্ষকের বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠে, তাকে কান ধরে উঠবোস করানোর যে দৃশ্য একজন সংসদ সদস্যকে আমরা পরিচালনা করতে দেখেছি, তা ওই সংসদ সদস্যের এখতিয়ারের মধ্যে পড়ে কিনা এটি একটি পুরনো প্রশ্ন। তারপরেও আবার বলছি, এবং আইন নিজের হাতে তুলে নিয়ে শিক্ষককে হেনস্থা করার জন্য ওই সংসদ সদস্যের বিরুদ্ধে রাষ্ট্র কোনো ফৌজদারি অভিযোগ আনতে পারে কিনা, পারলে ফৌজদারি ব্যবস্থা দেখা যাচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং আলোচিত বিষয়। আমি ব্যক্তিগতভাবেও এই বিষয়টাকে গভীরভাবে পর্যবেক্ষণ করি। ইতোমধ্যে মামলার প্রক্রিয়া চলেছে, আদালত থেকে তদন্তের, এটা নন কগনিজেবল অধর্তব্য অপরাধ হওয়ার কারণে আদালত থেকে পারমিশনও হয়েছে, তদন্ত চলছে। যে মামলা কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে এবং তদন্ত চলছে। এই মামলা কিন্তু কোনো বাদী নেই, এই মামলা রাষ্ট্রবাদী হয়ে, তার মানে কি এটা ফৌজদারি ফৌজদারি অপরাধ এবং তদন্ত চলছে। এটা কি ধরনের অপরাধ একটু আমাদের যদি দর্শকদের। এইটা একজন মানুষের তার মর্যাদার জায়গাটায় অনাকাঙ্ক্ষিতভাবে হস্তক্ষেপ করে তাকে হিউমিলিয়েট করা, তাকে ভীত সন্ত্রস্ত করা, তার অনুভূতিতে আঘাত করা দণ্ডনীয় অপরাধ, যার সর্বোচ্চ সাজা আমাদের দেশে বিদ্যমান আইনে 5 বছর পর্যন্ত হতে পারে। রেজা ভাই, এই ক্ষেত্রে কি সংসদ সদস্য দায়ী হবেন তিনি সেখানে উপস্থিত ছিলেন বলে, না তিনি সেটি এক্সিকিউট করেছেন বলে? সংসদ সদস্য নিজেই অপরাধ সরাসরি করেছেন, তিনি উপস্থিত থাকা না, তার নির্দেশেই ঘটনা সংঘটিত হয়েছে। কাজে আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি নিজে অভিযুক্ত হবেন এবং যারা তাকে উচ্ছ্বসিত করে সহায়তা করেছেন ধ্বনি দিয়ে বিভিন্নভাবে, তারাও অ্যাবেটর হিসাবে, সহায়তাকারী হিসাবে এই অপরাধের দায়ে দায়ী হবেন। আরেকটি বিষয় যেটা জানতে চাইছিলাম, যে অনেক সময় দেখা যায় যে ওভারপাস থাকা সত্ত্বেও ওভারপাস দিয়ে না গেলে বা আন্ডারপাস দিয়ে না গেলে পুলিশ বা আর্মি সদস্যরা বিশেষ করে অনেক সময় কান ধরে উঠবোস করায়, সেই ক্ষেত্রে তারাও কি শাস্তির আওতায় পড়েন কেউ যদি অভিযোগ করেন? দেখুন, সেই বিষয়টির প্রয়োগের ক্ষেত্রে আইন কিন্তু বলছে যে আইনের প্রয়োগের জায়গাটা দেখতে হবে। আমি যদি এইখান থেকে এই জিনিসটাকে সরিয়ে রাখি তাহলে এটা চুরি হবে না, কিন্তু অসৎ উদ্দেশ্যে আত্মসাতের জন্য যদি আমি ওনার জিনিসটা আর একখানে নিয়ে যাই তাহলে কিন্তু চুরির ডেফিনেশন আসবে। ইন্টেনশনটা থাকতে হবে। রাস্তার থেকে মানুষ অন্যায়ভাবে পথ পারাপারের সময় তাকে শাস্তি দেওয়ার বিষয়টার উদ্দেশ্যটা আর যে ঘটনাটি নারায়ণগঞ্জে ঘটলো এইটার উদ্দেশ্যটা কিন্তু ডিফারেন্ট। তারপর আমি মনে করি রাস্তায় কোনো লোককে এইভাবে কান ধরে, পথে অবৈধভাবে যাওয়ার কারণে কান ধরে তাকে শাস্তি দেওয়ার নৈতিক আইনগত কোনো সুযোগ কোথাও। আপনি অনেক সময় গণমাধ্যমে দেখেছেন এরকম ছবি এসেছে যে কোনো মন্ত্রী বা সংসদ সদস্য রাস্তায় কাউকে শাস্তি দেওয়ার জন্য কোনো ড্রাইভারকে কান ধরে উঠবোস করাচ্ছেন বা কান ধরাচ্ছেন, সেরকম ছবি আমরা দেখেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিষয়টিও কোনো আইন এবং নৈতিকতা সমর্থন করে না। আইন এবং নৈতিকতা সমর্থন করে না। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনি নারায়ণগঞ্জের ঘটনা খুব কাছ থেকে দেখছেন, আপনার সাথে আমার কথা হচ্ছিল। আজকে একটি যে অভিযুক্ত বলবো কি, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই শিক্ষক শ্যামলকান্তি ভক্তের বিরুদ্ধে নারায়ণগঞ্জের হেফাজতে ইসলামী এক সমাবেশ করছে, সে সমাবেশের মধ্যে বিভিন্ন লোক জড়ো হচ্ছে। কিন্তু আজকে আমরা পত্রিকায় পড়লাম, ডেইলি স্টারে, যে হেফাজতের যে মূল কেন্দ্রীয় দল আছে তারা আসলে তাকে সমর্থন করছে না, নারায়ণগঞ্জের ওই গ্রুপকে সমর্থন করছে না। আমরা বিএনপির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সেখান থেকে পাইনি। আপনার কোনো প্রতিক্রিয়া কি আসলে পেতে পারি, যে মানে আপনি কি মনে করছেন যে ওই সংসদ সদস্যের কি হওয়া উচিত বা কি করা উচিত তাকে? আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে এই দুর্যোগে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনি যে কথাটি আমাকে জিজ্ঞাসা করলেন, এটা আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে, কিন্তু সারা বাংলাদেশ না, দেশের বাইরেও কিন্তু চলে গেছে। তো সমরেজাল যে কথাটি বললেন আইনজীবী হিসাবে, আমি তার সাথে 100% একমত পোষণ করে বলতে চাই, কোনোভাবে উনি পারেন না। সংসদ সদস্য হোক আর যেই হোক, উনি একজন শিক্ষককে কান ধরে উঠাতে পারেন না। ওনার যত বড় অপরাধী থাকুক না কেন, ওনার অন্য শাস্তি দিতে পারে। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে উনি যদি কোনো অন্যায় করে থাকেন সেটা আপনার সেই পক্ষের শাস্তি দিতে পারে। আর একটি কথা যেটা বলেন হেফাজত, নারায়ণগঞ্জের রাজনীতি, আমি অনেক আগের থেকে, নারায়ণগঞ্জটা খুব বাংলাদেশে কিন্তু আলোচিত কিন্তু একটা জেলা বিভিন্ন কারণে। তো সেই কারণে ওখানে যে অবস্থা হয়েছে আমিও দেখেছি, যে হেফাজত ইসলামের উদ্যোগে বলবো, হ্যাঁ সভাপতিত্ব তারা যেহেতু করেছে স্থানীয়ভাবে,
তো এখানে অনেকগুলো লোক এখানে একত্রিত হয়ে, আমি একটু কারেকশন করতে চাই, আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসররত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান আজকে তাকে দেখতে গিয়েছিলেন, তিনিও সংসদ সদস্যের পদত্যাগ দাবি করেছেন, যদিও এটা বিএনপির মতামত কিনা সেটি ঠিক বোঝা যায়নি। আপনিও বলছেন তার শাস্তি দাবি করার কথা, কিন্তু আপনি কি মনে করেন যে বিএনপি থেকে একটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসলে ভালো হতো, নাকি বিএনপি আসলে দেখছে অবস্থা মানুষ কোন দিকে যায় তারপরে বিএনপি? না, এটা দেখার বিষয় না। মানে বিএনপি তে না, প্রতিক্রিয়া কেন জানাচ্ছে না? প্রতিক্রিয়া, এটা তো আলাদা, মানে দলীয় ভাবে প্রতিক্রিয়া দেওয়ারও তো ব্যাপার না। আপনি বলছেন যে এই বিষয়টি ঢাকায় আলোচনা হতে হতে দেশের বাইরেও আলোচনা হচ্ছে তো, তাহলে সেই বিষয়ে বিএনপি একটা প্রতিক্রিয়া দিবে না? এটা তো একটা জঘন্য অপরাধ। জি, এটা নিয়ে নতুন করে আলোচনা সমালোচনা করবে, যে যেমন পারছে, যে প্রত্যেককে মানুষের মানে একজন এবং আমার সবচেয়ে কষ্ট লাগছে কোন জায়গায় দেখেন, জি গতকাল সম্ভবত আমি একটা টক শো দেখলাম, গতকাল কি পরশুদিন রাত্রে একজন সাংবাদিক, উনি বটেন, উনি প্রায় টক শোতে সমস্ত জায়গাতে যান, একেবারে সাংঘাতিকভাবে ডিপেন্ড করলেন এমপি কে, এবং অপরাধ করেছে প্রধান শিক্ষক। কোন সাংবাদিক? আমি নাম বললে পারে, নাম বললে অসুবিধা কি? নাহলে তো সব সাংবাদিক। টকশোতে আমি শুনলাম, সেটা হলো আমাদের নাঈমুল ইসলাম খান, উনি একদম উদাহরণ দিয়ে বললেন যে এখানে প্রধান শিক্ষক হাসপাতালে এসে বলেছে, আমি এভাবে শুনেছি, যে সেখানে সেলিম ওসমান তাকে বাঁচাতে গিয়েছিল, সে বলেছে, দাবি করছে, এবং এই যে মিথ্যা, এবং সে প্রমাণ করতে চাচ্ছে যে ওখানে প্রধান শিক্ষক সাহেব ধর্মের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, যখন সেটাকে মারতেছিল, সেটা আল্লাহ আল্লাহ করতেছিল, তখন তাকে অন্যভাবে তাকে তিরস্কার করেছে ওই ছাত্রটিকে, ওই প্রধান শিক্ষক এইভাবে ডিপেন্ড করেছে, এবং অপরাধী প্রধান শিক্ষককে অপরাধী এইভাবে ডিপেন্ড করেছে। কিন্তু আপনি মনে করছেন, আমি মনে করছি বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া কি দেওয়া হচ্ছে না, দেওয়ার এটাতে আনুষ্ঠানিক, এই জিনিসটাতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া, কিন্তু আপনি মনে করছেন যে আপনি অ্যাডভোকেট সমর রেজাউল করিমের সাথে একমত যে আপনি তার শাস্তি দাবি করেন? আমি কেন, এটা যারা বিবেকবান মানুষ, জি আমি তো অবশ্য, যারা বিবেকবান মানুষ তারা প্রত্যেকেই বলবে এটা জঘন্যতম অপরাধ, এবং এই অপরাধের জীবন্ত শাস্তি হওয়া উচিত। যেমন আমরা জেনারেল মাহবুবুর রহমানকেও দেখছি যে তিনি বলছেন যে একজন পার্লামেন্ট মেম্বার হয়ে তিনি কিভাবে কাজ করেন, এটা আমার কাছে একটা বিরাট বিষয়, পার্লামেন্ট থেকে বহিষ্কার চাই, শিক্ষক শ্যামলকান্তি ভক্তের যথাযথ সম্মান ও মর্যাদার। তারপরে আরেকটা জিনিস উনি বলছেন, উনি ইসলাম রক্ষা, ইসলামের কথা বলছেন। এখন আমি যদি প্রশ্ন করি যে উনি ইসলাম কতটুকু মানেন, আমি বিতর্কে যেতে চাচ্ছি না, ইসলামের দিক দেখার জন্য অনেক মানুষ আছে, এখন উনি দেখতে পারেন, উনি বিজেএমই দেখতে পারেন, বিকেএমই দেখতে পারেন, ব্যবসায় উনি চেম্বার অফ কমার্স দেখতে পারেন, ইসলাম দেখার মতো সেই ধরনের মানুষ তিনি কিনা সেটি আমি একটু এবার একটু জাতীয় পার্টির চেয়ারপারসনের উপদেষ্টা, চেয়ারম্যানের যে উপদেষ্টা আছেন বেশা শাহমাদার পাটোয়ারি, তার কাছে যেতে চাই। বেশা পাটোয়ারি, আপনি কি মনে করছেন আপনাদের জাতীয় পার্টির দলের একজন সদস্য তিনি এরকম একটি কাজ করছেন যেটি আসলে অনেকেই পছন্দ করছেন না, বিএনপির পক্ষ থেকেও তার সংসদ সদস্য পদ বাতিলের দাবি করেছেন, আজকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গিয়েছিলেন তাকে দেখতে, মোহাম্মদ নাসিম বলছেন লজ্জা থাকলে তিনি আর কোনোদিন পার্লামেন্টে যাবেন না। মানে পার্লামেন্টে আমরা যারা যাচ্ছেন তাদের মধ্যে কতজনের লজ্জা আছে এটার একটা লিস্ট করা দরকার, কারণ মানে পুরো লিস্ট করা যেতে পারে। গত 7 বছরের যদি এমপিদের কার্যকলাপের লিস্ট করেন তাহলে লজ্জা অনেকেরই পাওয়া উচিত, কিন্তু কেউ লজ্জা পাচ্ছে না, কেউ লজ্জা পাচ্ছে না। এই বাস্তবতা মেনে নিয়েই বাংলাদেশের সংসদ চলছে, আমরাও চলছি। এখন সমস্যাটা হয়ে গেছে একজন শিক্ষক অপদস্থ হয়েছে, এটা অবশ্যই অন্যায়, একজন শিক্ষককে কোনো পরিস্থিতিতে আমাদের অপদস্থ করা উচিত না। আমরা একটা মানুষ ধরলেও তাকে আসলে অপদস্থ করতে পারে না, কারণ এখন আমরা যেটা বলবো যে এখানে যদি উনি ধর্মের বিরোধী কোনো মন্তব্য করে থাকেন এটার জন্য অন্য ব্যবস্থা আছে। এখানে যে প্রবলেমটি হচ্ছে সেটা হচ্ছে ধর্মের বিরুদ্ধে কেউ মন্তব্য করলেও রাষ্ট্র কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। যেহেতু রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে না, অটোমেটিক কিছু উগ্র ব্যবস্থা হয়ে যাচ্ছে, এটাও একটা উগ্র ব্যবস্থা, এটাও এক ধরনের জঙ্গিবাদ, এই কান্দ উদ্বোস করাও এক ধরনের জঙ্গিবাদ। কিন্তু বিশেষ আপনি কি এটি বলতে পারবেন যে ধর্মের বিরুদ্ধে বললেও রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে না, কথাটা কি ঠিক? মোটামুটি ঠিক, কারণ একটা ধর্মনিরপেক্ষ ক্যারেক্টার, রাষ্ট্র না সরকার, আওয়ামী লীগ সরকার একটা ধর্মনিরপেক্ষ ক্যারেক্টারে চলতে পছন্দ করে। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ এটা নিয়ে অনেক বিতর্ক আছে, বাট তারা এই ক্যারেক্টারটা রাখতে পছন্দ করে, যে কারণে এই যে অসংখ্য কমেন্ট হয়ে আসতেছে এবং আমরা অ্যান্টিসিপেট করছি যে একটা সংঘাতময় পরিস্থিতি হচ্ছে, একদিকে হেফাজত, একদিকে শাহবাগ, কোথায় কমেন্ট হচ্ছে, বিভিন্ন মন্তব্য যে হয়ে আসছিল। বাংলাদেশে 14,70,00,000 লোকের ইন্টারনেটের অ্যাক্সেসই নাই। হ্যাঁ, তো যে একটা ব্লগোস্ফিয়ারে কোনো একটা কমেন্ট হলে সেটা কি একটা কমেন্ট, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছেন যে তিনি কোনোভাবেই এই ধরনের মন্তব্যকে বরদাস্ত করবে না, যার জন্য তাকে দেশে বিদেশে সব জায়গায় সমালোচিত হতে হচ্ছে। এটা উনি বলেছেন, কিন্তু অনেক দেরিতে আমার মনে হচ্ছে। এটি বলেছেন, এটা ভালো লক্ষণ, এবং এখানেও বলার মধ্যেও একটা
খুব রাজনীতি আছে যে এই ধরনের মন্তব্য করা উচিত না, আবার মন্তব্য করলে এটা করা উচিত না। উনি এটা বলছেন না যে মন্তব্য করলে আমরা হজ নিয়ে মন্তব্যের কারণে তিনি তার একজন ক্যাবিনেট মিনিস্টারকে শুধু বহিষ্কারই করেন নাই, দলের প্রাথমিক সদস্য পদ থেকে তাকে হ্যাঁ বহিষ্কার এটি করেছেন। করেছেন, ঠিক, এটা সত্য। কিন্তু এখানে এই ব্লগারদের ক্ষেত্রে যেটি হচ্ছে, আজ পর্যন্ত কোনো ব্লগারকে খুব দৃশ্যমান শাস্তি আমরা দেখতে পারিনি। অন্ততপক্ষে 20-25 জন ব্লগারকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া বাইরে হয়েছে, পাঠিয়ে দেওয়া হয়েছে জোর করে, অলমোস্ট জোর করে, অলমোস্ট জোর করে। না, এটা নিরাপত্তার কথা বলা হয়েছে, কিন্তু অলমোস্ট জোর করে বের করে দেওয়া হয়েছে। নিরাপত্তার, কিন্তু এই দেশে কোন একটা মানুষ কোন একটা কথা বলার আসলে সেই স্বাধীনতা নেই, সেটি না, আমাদের আইনেও সেটি নাই। আইনেও তো আপনি যা ইচ্ছে তাই বলতে পারবেন না। আপনি যদি আইনকে মেনে নেন, পেনাল কোডকে মেনে নেন, রেজা ভাই অনেক ভালো বলতে পারবে, পেনাল কোডেও কি এটা অ্যালাউ করে আপনি ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবেন? আমার মনে হয় না পেনাল কোডে এই সুযোগ আছে। ধর্মীয় মানে অনুভূতি আঘাত করে কথা বললে সেই ক্ষেত্রে আসলে প্রথমে দেখতে হবে যে আমি কোন জায়গায় বলছি, Exactly. এবং মানে আমি ঘরোয়া পরিবেশে বলছি কিনা, আমি পাবলিশ করছি কিনা, পাবলিশড হতে হবে। হ্যাঁ, কিন্তু আপনি মনে করছেন যেহেতু সরকার বিচার করছে না, সেহেতু কেউ কেউ এটা বিচার করার দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়াটা ঠিক না, কিন্তু সরকার বিচার করছে না বলে কি এটি মানে হচ্ছে। আপনি ওই মন্তব্যটাতে মানে আমি যেটি মন্তব্যতে বলছি স্থির যে থাকছেন? উগ্র ধর্মীয় অনুভূতি এবং উগ্র ধর্মবিরোধী মনোভাবের মধ্যে একটি সংঘাত করছেন, এবং রাষ্ট্র এই সংঘাতটাকে প্রপারলি সমন্বয় বা হ্যান্ডেল করতে পারছে না। অর্থাৎ যারা বাংলাদেশের উগ্র ধর্মীয় মানে মৌলবাদী, যারা আমরা তাদেরকে বলি আর কি, ধর্মবিশ্বাসী মানুষ, তারা মনে করছে রাষ্ট্র যথেষ্ট ভূমিকা নেবে না। রাষ্ট্র যেহেতু ভূমিকা নেবে না, আমাদেরকে কিছু ভূমিকা নিতে হবে। এটি হচ্ছে কি সবচেয়ে বড় সমস্যা। যদি রাষ্ট্র দৃশ্যমান কিছু ব্যবস্থা নিত, তাহলে অবশ্যই আমার মনে হয় এই জিনিসটি হতো। আর এই ঘটনাটি সেলিম ওসমানের ক্ষেত্রে যেটি, এখন আমরা তদন্ত প্রতিবেদন পাবলিকলি পাইনি, আমরা জানি না ওখানে কি হয়েছিল। একটা জিনিস আমরা দেখেছি, প্রচুর লোক সমাগম হয়েছিল, এবং সেই লোক সমাগমের মধ্যে সেলিম ওসমান নিজেও জনগণের চাপে কিন্তু কি করেছিল দেখা আমাদের দরকার। পাটারি, আমাদের দর্শকরা হয়তো একটু ভুল বোঝার সুযোগ থেকে যায়। আপনি যদি আরেকটু বলতেন যে আপনি ব্লগার তো শুধু হত্যা হচ্ছে না, একজন চার্চের লোক, একজন ভিক্ষু, একজন মসজিদের ইমাম, একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের Exactly. শিক্ষক, তাদের মারার কি কারণ থাকতে পারে, এবং একই প্রক্রিয়ায় একই গোষ্ঠী দায় স্বীকার করার মধ্যে দায় দিয়ে? স্বীকার করছে। এটির কারণ হচ্ছে কি, এটির অনেক বড় পার্সপেক্টিভ। সেটা হচ্ছে রাষ্ট্রের যে আমাদের এখন কাঠামো চলছে, এটা বহুত্ববাদকে নিয়ে চলছে না, এটা প্লুরালিজমকে নিয়ে চলছে না, আধিপত্যবাদকে নিয়ে চলছে। এই আধিপত্যবাদ থাকার কারণে স্বাভাবিকভাবে এখানে স্পেস সংকট ক্রিয়েট হচ্ছে। আমরা অবশ্য একটা মানে ওই আলোচনাটা নিশ্চয়ই যাব, তার আগে একটু শুনে আসি যে আপনি কি মনে করছেন যে আপনার জাতীয় পার্টির একজন এমপির এটি আসলে ঠিক কাজ হয়েছে কিনা? না, অবশ্যই কোন শিক্ষককে অপদস্থ করাটা আমরা কখনো জাতীয় পার্টির পক্ষ থেকে কবে জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো বিবৃতি নাই কেন? বিবৃতি- আপনারা যদি মনে করেন যে তিনি ঠিক কাজ করেন নাই, তাহলে সেটি কোনো বিবৃতি আপনারা এখন দিচ্ছেন না কেন? পর্যন্ত পূর্ণাঙ্গ তদন্ত আমাদের কাছে আসেনি, কারো কাছে কি আসেনি তদন্ত করতে হবে যে আপনাদের? ওখানে কি হয়েছিল আমরা এক্স্যাক্টলি। আমরা আমরা এজিউম করি যে আসলে কি কি অপশন এখন অপশন হচ্ছে কয়েকটি। এক হচ্ছে ধর্মবিরোধী কোনো মন্তব্য উনি করেছেন কিনা, দুই করলেও কি তিনি ওই শাস্তি দিতে না, পারেন? শাস্তি দিতে না, পারেন করলেও না। কি উনি এটি করতে পারেন? না, এটা পারেন না। কিন্তু তাহলে ওইটুক আপনার নিন্দা করেন। ওই মুহূর্তে জনগণ কি চাচ্ছিল, জনগণের অ্যাটিটিউড কি ছিল, এটা তো আমরা জানি না। আমাদের জনগণের বহু নিদর্শন আছে, মানুষকে পিটিয়ে মেরে ফেলেছে, অসংখ্যবার ঘটেছে। ওই মুহূর্তে জনগণ যারা উপস্থিত ছিল, তারা কি ধরনের ক্রাইসিস ক্রিয়েট করছিল, এটা আমরা জানি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এমন হতে পারে উনি কোনো মন্তব্য করেনি, উনি কোনো মন্তব্য করেনি। মন্তব্য না করলে মন্তব্যটি গুজবে ছড়ানো হয়েছে। সেটা ক্ষেত্রে কারা গুজব ছড়ালো, কেন ছড়ালো, একটা অলরেডি পত্রিকা আসছে যখন নিয়োগ বাণিজ্যের একটা বিষয় আছে, সেই ক্ষেত্রে তো মানে সেটিও দেখতে আপনাদের হবে। মনে তো কোনো সন্দেহ নেই যে সেলিম ওসমান সেটি কন্ডাক্ট করেছিলেন, তার কান ধরে উঠবস করাটা? এখন হ্যাঁ, সেটা তো আমরা ভিডিওতে দেখেছি, উনি পাশে মানে ছিলেন, উনি বলেছেন যাই হোক, উঠান নামান। আমরা প্রথম এজাম্পশনটাই ধরে নিই যে তিনি ধর্মের বিরুদ্ধে তিনি মন্তব্য করেছিলেন। মিনিমাম দায় এড়াতে পারেন না, এটি সেটি সত্য। কি মানে দায়টি মিনিমাম? হ্যাঁ, অবশ্যই। আমি এই মুহূর্তে বলবো মিনিমাম, কারণ ওইখানকার জনগণের পরিস্থিতি দেখে আমরা জানি না। আমরা সেই জনগণের পরিস্থিতি কি সেটি নিয়ে আসলে আরো কথা শুনবো। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো অ্যাডভোকেট সম্রাট রেজাউল করিম, আমি অনেকগুলি বিষয় আপনাকে আসলে একটু নোট নিতে দেখেছি, সেগুলো নিয়ে আপনি নিশ্চয়ই বলবেন। আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো যে বিএনপির যে যুগ্ম মহাসচিব জনাব আসলাম চৌধুরী, তাকে আসলে রিমান্ডে কেনই বা নেওয়া হলো, এবং হাইকোর্ট আজকে তাকে নির্দেশ দিয়েছে তাকে আর কোনো রিমান্ডে নেওয়া যাবে না, তার রিমান্ডকে বাতিলও করেছে। এই প্রসঙ্গে একটু আপনার মন্তব্য শুনবো। একই বিষয় জনাব হাবিবুর রহমান হাবিব এবং বেশা স্বামী পাঠক আপনাকে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। অ্যাডভোকেট সম্রাট রেজাউল করিম, বেশ কয়েকটা বিষয় আপনি নোট নিয়েছেন, আর আমি জনাব আসলাম চৌধুরীকে কেন রিমান্ড চাওয়া হলো সে বিষয়ে একটু জানতে চাইছিলাম, যে কথিত মোসাদের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে বা কিসের অভিযোগে আমি ঠিক জানি না, কারণ সেটা কোনো ষড়যন্ত্র হয়েছিল কিনা সেটারও কোনো প্রমাণ নেই। সারোয়ার অবশ্য বলছে, শামীম হায়দার পাটোয়ারি আমাদের একজন দর্শক, সারোয়ার তাকে আপনাকে সমর্থন সূচক একটি SMS করছেন যে একজন মানুষকে জেল দেওয়া হয়েছে 7 বছর পলিটিক্যালি ক্রিটিসাইজ করার জন্য, কিন্তু আমরা এরকম কোনো কিছু তো আসলে ব্লগারদের ক্ষেত্রে দেখি না, যেটি আসলে বেশা শামীম হায়দার পাটোয়ারির যুক্তিকে সাপ্লিমেন্ট করে। এরকম একটু রেজা ভাই যদি একটু বলতেন যে এখানে কিছু তথ্য বিভ্রাট আছে। 4 জন ব্লগারকে
শুধুমাত্র ব্লগে ধর্ম সম্পর্কে কটূক্তি করার জন্য রাষ্ট্রবাদী হয়ে মামলা করেছে। তারা 1 বছরে জামিন নেওয়ার পর না পাওয়ার পরে হাইকোর্টে এসে জামিনের জন্য আবেদন করেছিল। হাইকোর্ট একজনকে জামিন দেওয়ার পর রাষ্ট্র তার বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার পরে তাদের কিন্তু কারো জামিন হয় নাই। যে রাষ্ট্র যে কোনো উদ্যোগ গ্রহণ করে নাই এই তথ্যটা সঠিক না। 11টি মামলা আছে ধর্মীয় অনুভূতিতে বিভিন্ন জায়গায় রাষ্ট্রের উদ্যোগে মামলা করা, কারণ এই ভেরি রিসেন্টলি আমি একটা লেখার কারণে এগুলো সংগ্রহ করেছিলাম। রাষ্ট্র সরাসরি বাদী হয়ে সেই মামলাগুলো করেছে এবং সেই মামলাগুলোর যারা আসামি পক্ষ অ্যাপারেন্টলি মনে হবে তারা খুব মুক্ত চিন্তার, তারা প্রগতির পক্ষে অর্থাৎ আওয়ামী লীগের পক্ষের লোক হবে। তাদের কিন্তু ধরা এবং তাদের রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্র নিষ্ক্রিয়তা পালন করে নাই। কাজে শামীম হায়দার যেটা বলছেন সেই জায়গাটা ঠিক না। নাম্বার 2 হচ্ছে রাষ্ট্র কিন্তু একজন লোককে অ্যারেস্ট করলে সবকিছু হয়ে যায় না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী রিপিটেডলি বলছেন যে মুক্ত চিন্তার নামে ধর্মের বিরুদ্ধে কোনো অবস্থান নিলে, কোনো প্রচারণা করলে, বিকৃত করলে কোনোভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না। এই সাহসী উচ্চারণ কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী বারবার করছেন। নট অনলি উচ্চারণ, এটা একটা মেসেজও সবার জন্য দেওয়া এবং ব্যবস্থা হয়েছে। আর একটা শামীম বলছেন যে এই যে কথাটা বলছে এর ভিতরে একটু রাজনীতি আছে, এটার ভিতরে নাকি রাজনীতি আছে। শামীম হয়তো ভুলে গেছে বা সেই সময়ের কথা শামীমের মনে আছে কিনা জানি না। নামাজ রোজার সাথে কতটুকু যোগাযোগ আছে কিনা, মানুষকে বিভ্রান্ত করার জন্য ধর্মের অপব্যবহার করে রাষ্ট্র ধর্ম ইসলাম নামক বিষয়টার প্রবর্তন কিন্তু শামীম যার উপদেষ্টা উনি এই বাংলাদেশে করছিলেন। নিত্যান্ত একটা ধর্মের নামে একটা ভণ্ডামি করা ছাড়া আর কিছু ছিল না। এটা বাতিল করা হয়নি। আমি একটু বলি, কারণ আমি শামীমের সাথে একমত, এটা যে লেজিটিমেসি দিচ্ছে আমি বলছি যে আমি সেটা দেওয়া না দেওয়ার প্রসঙ্গে আমি বলছি যে এই ভণ্ডামিটা তো রাষ্ট্র নামক প্রতিষ্ঠান থেকে এরশাদ সাহেবই করেছিলেন, সেই জায়গাটাকে মনে রাখতে হবে। আরেকটা বলছেন যে উগ্র ধর্মীয় মৌলবাদীদের, শামীম যে দলটার সঙ্গে সম্পৃক্ত উগ্র একটা চিন্তা চেতনা নিয়ে হেফাজত ঢাকায় প্রোগ্রাম করতে আসছিল, শামীম যার উপদেষ্টা তিনি চিড়িয়া মুড়ি সবকিছু নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে তিনি কিন্তু তাদের পেট্রোনাইজ করার জন্য। আরেকটি বড় দল সম্পর্কে একটু বলেন। আওয়ামী লীগ যে একজন প্রতিনিধি পাঠিয়েছিলেন, আপনি ভুলে যান না, এই যে কাজটি করছিল আর একটি দল যেটা আমার হাবিব ভাইয়ের দল, সে দল তো বললো ঢাকাবাসী সবাই হেফাজতের পাশে দাঁড়াবে, ধর্মের উগ্রতার পাশে দাঁড়াবার জন্য আহ্বান জানালেন। আওয়ামী লীগের পক্ষ থেকে একজন নেতা তাদের সঙ্গে আলোচনা করতে গিয়েছিল, তাই না, তাকে জমি দেওয়া হয়েছে। শুনুন সেই জায়গাটা কিন্তু এই জাতীয় উগ্র কর্মকাণ্ড করার জন্য না, উগ্র কর্মকাণ্ড থেকে তাদের নিবৃত করার জন্য। আর প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান রাষ্ট্রীয়ভাবে জায়গা পেয়েছে, সেই ক্ষেত্রে যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানকে জায়গা দেওয়ার চিন্তা করা হয় বা দেওয়া হয়, এইটার দ্বারা কিন্তু উগ্রতাকে বৃদ্ধি করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরে অনেক সমালোচনা কিন্তু শামীমের দল, হাবিব ভাইয়ের দল তারা করেছিল। তারপর কিন্তু রাষ্ট্র তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে, আইনানুগ ব্যবস্থা বলতে কি বুঝে জানি না রেজা ভাই, অসংখ্য মামলা হয়েছিল, অসংখ্য মামলা হয়েছে। সেই মামলায় বাবুনগরী জেলে ছিল, তাদের অনেক নেতারা জেলে আছে, মানে চট্টগ্রামের অনেক নেতারা জেলে আছে, লোক দেখানোর জন্য। কিন্তু আমরা কিন্তু ফাইনালি দেখেছি হেফাজত ইসলামী দিয়ে আওয়ামী লীগের পারপাসে সার্ভ হয়েছে। আওয়ামী লীগের পারপাস সার্ভ করে নাই। আওয়ামী লীগ উগ্রতাকে কোনোভাবেই সম্প্রসারণ করতে তাদের দেয়নি। এই হলো একটা দিক। আর একটা বলছে আধিপত্যবাদ নিয়ে চলছে রাষ্ট্র। রাষ্ট্রের এখন যে সরকার, সেই সরকারের ভিতরে বেশ কয়েকজন মন্ত্রী আছে আমার ভাই শামীমের দলের সদস্যরা, এবং সেখানে তারা বিরোধী দল। রাষ্ট্র আধিপত্যবাদ, মুৎসুদ্দি, পেটি বুর্জোয়া এই সব শব্দগুলো কিন্তু আমি জানি, কারণ এরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বছরের পর বছরে কিন্তু জেলে আমি থেকেছি। কি ফিজিক্যাল টর্চার হয়েছে, মেন্টাল টর্চার আমরা জানি। আধিপত্যবাদের শব্দটা আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য এই কারণে বাংলাদেশের রাজনীতি করা। আপনি যদি আসলাম চৌধুরীর প্রসঙ্গে আসতেন, যে আসলাম চৌধুরীর ব্যাপারটা আমি মনে করি খালেদ মহিউদ্দিন ভেরি মাচ অ্যাওয়্যার। আসলাম চৌধুরীর যে মিশনটা, সেই মিশনের ঘটনা আসলাম যাদের সঙ্গে বৈঠক করেছিলেন তাদের ইন্টারভিউ বিবৃতিতে শুনেছি, তাদের যতগুলো ছবি ওয়েবসাইট থেকে দেখেছি। প্রথম বলছিল বাসে গেছি, বাইদি বাই দেখা হয়েছিল, তারপর আলোচনা, মালা গলায় দেওয়া, হাত মিলানো, সমস্ত ঘটনা প্রবাহ থেকে পরিষ্কার হয়ে গেছে যে ইসরায়েলের সাহায্য নিয়ে আসলাম চৌধুরীরা বাংলাদেশের সরকার উচ্ছেদের একটি পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত। এই ছবিগুলি ফেসবুকে দেওয়া হয়েছে রাজা ভাই, ইসরায়েলের সাহায্য নিয়ে যদি এটা কোনো গোপনে কোনো পরিকল্পনা করতে হয়, ফেসবুকে দেওয়া হয়েছে 10 মার্চ। আসলাম চৌধুরী গ্রেফতার হয়েছেন 8 দিন। শোনেন, যেদিনে দেওয়া হোক না কেন, তাদের একটা ঘটনার আসামিদেরকে গ্রেফতার কিন্তু 2 বছর পরে হতে পারে। মানে তারা কি এটা ছবি দিতেন কিনা, মানে এটা যৌক্তিক মনে হয় কিনা? আপনি ফৌজদারি তারা যখন বলছে বিশেষজ্ঞ একজন, শুনেন, এইটা নিয়ে তাদের ইন্টেনশন, মোটিভের প্রশ্নটা ডিফারেন্ট পার্টে আসবে। কিন্তু আমি বলছি যে প্রথম বলছিল যে আদৌ না,
বাই দি বাই দেখা হয়ে গেছিল, কিন্তু একাধিক সিটিং এ অংশগ্রহণ করা আসলাম চৌধুরী এবং তার দল কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার নেয় নাই তো অবস্থা। তারা বলছে আমরা কোয়ারি করতেছি, যদি সেটার সঙ্গে সম্পৃক্ত থাকে আমরা ব্যবস্থা নিব। আমার মনে হয় যে আমরা একটু হাবিবুর রহমান আর ছোট করে বলি যে তার রিমান্ডের প্রসঙ্গটা আপনি জানতে চেয়েছেন, রিমান্ডের ব্যাপারটা হাইকোর্ট কিন্তু এখনো বাতিল করে না। হাইকোর্ট বলছে এটা শুনানি না হওয়া পর্যন্ত তাদেরকে আবার রিমান্ডে নেওয়া যাবে না। রিমান্ডের টার্গেটটা কিন্তু তার কাছ থেকে তথ্য উপাত্ত কি কি আছে সেই বিষয়গুলোকে জিজ্ঞাসাবাদ করা। আপনি ম্যাজিস্ট্রেসিতে ছিলেন, যিনি 24 ঘন্টার ভিতর জিজ্ঞাসাবাদ সম্পন্ন না হলে তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে। সেজন্য রিমান্ড শুনলে একটু বেশি ভয় লাগে। না, রিমান্ড শুনলে ভয় লাগে, ম্যাজিস্ট্রেট হিসেবে জানি না রিমান্ডের বিষয়টা আপনি কিভাবে ডিল করেছেন। আমি ডিল করার খুব সুযোগ পাইনি, কিন্তু যে 100 দিন আমি ম্যাজিস্ট্রেট ছিলাম সেই 100 দিনে মানে রিমান্ড শব্দটা আমার জন্য যথেষ্ট ভয়। তো রিমান্ডের অভিজ্ঞতা আমার আছে, বড় বিটার এক্সপেরিয়েন্স, যে বিটার এক্সপেরিয়েন্স আপনার আছে। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনি একটু আমাদেরকে একটু জনাব আসলাম চৌধুরীর বিষয়টা যদি একটু বলতেন, না বা আগের বিষয়গুলো আপনি একটু। না, আগের বিষয়টার তো কিছু কথা বলতেছে, সেটা হলো যে নারায়ণগঞ্জের যে প্রশ্নটা করেছেন, আজকে কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী, তো সরকারের মন্ত্রী আমু কিন্তু বলেছেন, আমি টেলিভিশনে যেটা দেখলাম, জি আমার শোনা যে কোনোভাবেই ধর্মীয় অনুভূতি আঘাত দেয়নি, আঘাত দেয়নি, আঘাত দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় রাইট, একেবারে বলে একদম ক্যাটেগরিক্যালি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষা করে। আচ্ছা, মোহাম্মদ নাসিম বলেছেন এই সরকারের মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তদন্ত কমিটির রিপোর্ট যে সে তার লজ্জা থাকলে সে সংসদে যাবে, লজ্জা থাকলে সংসদে আসবেন না। এখন কথা হলো যে আমরা এই সমস্ত বিষয়গুলো, যে সব বিষয়গুলো দলের কারণে যে আমাদের সমর্থন করি, এটা একটা অন্তর্মধ্যে ঠিক না। তার রিজাল্ট ভাই যে কথা বলে আপনি প্রশ্ন করছেন, এই আপনার এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যে ওই যে রাস্তা পারাপারের সময় যে কান ধরে উঠা বসায়, বা ওই বাস ড্রাইভারকে যে আপনি সাপোর্ট করেন, আমিও সাপোর্ট করি না, ওটা এটা মোটেই ঠিক না। হ্যাঁ, রাস্তা পারার ব্যাপারে নোটিশ দিয়ে দেওয়া উচিত, যদি ওভারব্রিজ থাকার পরে টাকা খরচ করে ওভারব্রিজ করে দেয়, কোথাও আবার যে এত টাকার খরচ করে সেখানে টাকা খরচ, ওখানে না, ওখানে লেখা থাকতে পারে যে যেখানে ব্রিজ আছে, ওভারব্রিজ আছে বা নিচে, সেখানে যদি যায় কেউ উপর দিয়ে রাস্তা পারাবার 50 টাকা জরিমানা বা 10 টাকা জরিমানা করুক, দেখবেন আপনি যাবে না। দ্বিতীয়ত কথা, যে আজকে যে আসলাম চৌধুরী সম্বন্ধে যে কথাটি বলা হচ্ছে, সেটি হলো যে আসলাম চৌধুরীর ব্যাপারে আমি এর আগেও আমি একদিন বলেছিলাম, সেটা হলো যে এই যে এত আলোচনা সমালোচনার ভিতরে কোথাও কিন্তু যার সঙ্গে দেখা করেছেন উনিও কোনো কোথাও বলেন না যে সরকার উৎখাতের জন্য কোনো ষড়যন্ত্র হয়েছে বলে। না না, পাবলিকলি না বলে গোপনে কেউ কিছু করতে পারে, ওপেন না, যেখানে আমি একটা আমার অভিজ্ঞতা বলি। আমি কোনোদিন দেখি নাই কোন ইসরায়েলের লোক, যে হচ্ছে ইসরায়েলের জু, ব্যারিস্টার শাহীম পাটোয়ারি নিশ্চয়ই আমাকে একটু সাহায্য করতে পারবেন, কারণ আমরা লন্ডনে দেখেছি অনেক ইসরায়েলের জিউ আছে যারা আসলে ইসরায়েল সমর্থক জিউ, তারা কোনোদিন কোনো কারণে অকারণে কারোর সাথে বসে এক কাপ চাও খান, আমরা এরকম দেখি নাই। তারা খুবই ফোকাস তাদের কাজের ব্যাপারে। হঠাৎ করে দেখা যায়, আমি এই ব্যাপারটা ডিফেন্ড করব না এই কারণে, আমি এরকম পাই নাই, আমি এবার ডিফেন্ড করব না এই কারণে যে আমার রাষ্ট্র যেখানে পাসপোর্টে সিল মারা থাকে ইসরায়েলে যাওয়া যাবে না, ইসরায়েলের সঙ্গে যখন আমার কোনো ধরনের সম্পর্ক নাই, সেখানে আমি বিএনপির নেতা হয়ে যাই হই না কেন, আমি বাংলাদেশের একজন মুসলমান হিসাবে বলবো, নাগরিক মুসলমান নাগরিক হিসেবে বলবো, ইসরায়েলের কোনো মানুষের সঙ্গে যদি আমার অজান্তে তার সাথে দেখা হয়ে যায়, আমি যখন তার পরিচয় জানবো, তখন আমার সেখান থেকে সরে আসা উচিত। এইটা একটা হাইপোথিসিস শোনা যাচ্ছে এরকম যে ওই ভদ্রলোক আসলে তারেক রহমান সাহেবের কথা বলে এরকম বলতেছিলেন যে যদি কোনোদিন বিএনপি ক্ষমতা আসে তবে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে। এটা কোনো পাগলকে বিশ্বাস করবে না। আমাদের দেশের সেন্টিমেন্টটা কি, আমরা সবসময় প্যালেস্টাইনকে সমর্থন করে আসতেছি, ইসরায়েল আমাদের জাতশত্রু বলে। 7 জন যুগ্ম মহাসচিবের একজন যুগ্ম মহাসচিবের না না, তার কি এত ক্ষমতা যে বাংলাদেশ টোটাল সেন্টিমেন্টের বাইরে গিয়ে মোটামুটি আলাপগুলি কিন্তু নিচের স্তর থেকে শুরু হয়। ইসরায়েলকে এসে স্বীকৃতি দেবে, ইসরায়েলের ব্যবসা বন্ধ করবে, এটা কি সম্ভব? অসম্ভব ব্যাপার একটা। এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত কথা, যে আসলাম চৌধুরী আর এত কিছু পেল না, আজকে বাংলাদেশে কিসের জন্য কোনোভাবে তখন আসে নাই যে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মোসাদ ক্ষমতা বসায় দেবে বিএনপি, এমন তো না। যদি তাই হয়ে থাকে, সামরিক ক্ষমতা হতে পারে, টাকা না টাকা সহ ইসরায়েলি টাকা। এখন বাংলাদেশে যে নির্বাচনটা হয়েছে, না সেটা আমি বলছি না, বাংলাদেশে যে এখন সরকার আছে, এটা বিনা ভোটে সরকার, যে কারণে আজকে আমেরিকা থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন প্রত্যেকে বলছে যে এখানে একটা নির্বাচন হওয়া দরকার, এবং সেটার জন্য কি মোসাদের কাছে হওয়া দরকার আছে। বাংলাদেশের মানুষ আরো ইউনিয়ন কাউন্সিল নির্বাচনের মধ্যে দিয়ে এই সরকার প্রমাণ করে দিল এটা কোনো নির্বাচন না, এটা গণতন্ত্রের কোনো দেশ না। তো সেখানে মোসাদের কাছে যাওয়া লাগবে কেন? আজকে বাংলাদেশের সবকিছু মিলিয়ে
যে আর্থিক যে সংকটের দিকে বাংলাদেশ ক্রমশ ধাবমান হচ্ছে, যেমন আমাদের এখানে যে দুর্যোগ আমাদের এতগুলো মানুষকে কেড়ে নিল, লন্ডভন্ড করে দিয়ে গেল, আমাদের অর্থনীতি লন্ডভন্ড হওয়ার দিকে যাচ্ছে। আজকে আজকে আপনার গার্মেন্টস থেকে শুরু করে মানে যেখানে লন্ডভন্ডের দিকে যাচ্ছে না বলে মানে সেখানে আমি মানে বলি আমরা আজকে এরকম না বলি যে চলে যাচ্ছে এরকম, মানে আপনি না, যাচ্ছে স্পেসিফিক তো, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, একের পর এক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে। না, সেটা আসলে সংখ্যা দিয়ে বললে না, ভালো হতো। অনেক সংখ্যা আজকে ধরেন গার্মেন্টস আজকে 1800 কত গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, 400 ছোট গার্মেন্টস বন্ধ হচ্ছে, অনেক গার্মেন্টস আপনি আসলে দেশের ক্ষেত্রে বড় বড় বিবেচনা করলে, গার্মেন্টস। দেশের ক্ষেত্রে বিবেচনা করলে আপনি আসলে রপ্তানিতে বিবেচনা করবেন। রপ্তানিতে বিবেচনা করলে গত বছরের চেয়ে এই বছর না, রপ্তানি গত বেড়েছে। বছর চেয়ে আমাদের গত বছরের চেয়ে রপ্তানি না বেড়েছে। আমার তো অনেক ভলিউম এই কমে যাচ্ছে না, গার্মেন্টস ভলিউম কমে কমে যাচ্ছে না, না, ভলিউম কমে না না গার্মেন্টস কমে যাচ্ছে না, না মানে গার্মেন্টস কারখানাগুলি বন্ধ হয়ে যাচ্ছে, ছোটগুলি বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাচ্ছে, ভবিষ্যতে বড়গুলি বন্ধ হওয়ার দিকে আমার মনে হয় আমরা যেদিকে আমার মনে যাচ্ছি। হয় আপনি নিশ্চয়ই সেটা আর আপনি ওই জায়গাটা আরেকটু ক্লিয়ার করে দিই, সেটা হলো যে আমাদের আজকে না, আপনি যে কথাটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আমার দেশ আজকে যে বন্ধ হওয়ার দিকে আমার মনে হয় আমরা যেদিকে আমার মনে যাচ্ছি। হয় আপনি নিশ্চয়ই সেটা আর আপনি ওই জায়গাটা আরেকটু ক্লিয়ার করে দিই, সেটা হলো যে আমাদের আজকে না, আপনি যে কথাটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আমার দেশ আজকে যে পরিস্থিতি যাচ্ছে, সেখানে আমি এক কথাই বলতে চাই যে মোসাদের সঙ্গে সম্পর্ক করে বিএনপি বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আদায় করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। ক্ষমতায় যাওয়ার ব্যাপারে না, না, ক্ষমতা যাবে কি করে? আচ্ছা, আমরা এটা বিরতি নিচ্ছি। ক্ষমতা নিয়ে আসবে। আমার মনে হয় জনগণের আমার দ্বারাই একটা- মানুষ আমরা একটা বিরতি নেই। আমাদের দর্শকদের একাংশ যে একটা বড় বিএনপিকে প্রশ্ন ভালোবাসে, করেছেন ব্যারিস্টার সেই শাহবাজ সুবাদে পাটোয়ারির ইতে, আমি আবার সেই প্রশ্নে ফেরত যাচ্ছি। নারায়ণগঞ্জে আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ হেফাজতে ইসলামী এখন অভিযুক্ত শিক্ষক শ্যামল কান্তি ভক্তের শাস্তি দাবি করছেন, ফাঁসি দাবি করছেন, সেলিম ওসমানকে নিয়ে গান গাচ্ছেন, কিন্তু হেফাজতে ইসলামের যে কেন্দ্রীয় কমিটি, সেই কেন্দ্রীয় কমিটির যে প্রধান আজকে ডেইলি স্টারকে সাক্ষাৎকার দিয়ে মাওলানা কাশিমি তিনি বলেছেন যে আসলে তাদের কেন্দ্রীয়ভাবে এরকম কোনো কিছু করার সিদ্ধান্ত হয়নি। তারপর নারায়ণগঞ্জের সাংবাদিকরা বলছেন আসলে টাকা পয়সা দিয়ে এগুলি করছেন সেলিম ওসমান, এবং তার আগেও তিনি এরকম অনেক কিছু করেছেন। এ ব্যাপারে আপনার কাছে একটু শুনবো, আপনার একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে বেশ স্বামীনাথ পাটোয়ারি। যখন আপনি কথা বলবেন তখন তার আগে আমি একটু জানিয়ে দিচ্ছি, সাইমা একজন আমাদের দর্শক, উনি বলছেন মোহাম্মদ নাসিমের লজ্জা থাকলে সংসদ আসবে না। সেলিম ওসমানের এই উক্তিটা মোহাম্মদ নাসিমের করাটা কি আসলে সঠিক হয়েছে কিনা, সেটা একটি প্রশ্ন, সেটি আপনি উত্তর দিতেই পারেন। হেফাজত ইসলামের প্রসঙ্গে যদি বলেন যে সেলিম ওসমান এখন হেফাজত ইসলামীকেও আসলে সংগঠিত করছেন, না, ওই মূল জিনিসটি ওই জায়গাতেই আটকে গেছে। মন্তব্যটা করেছে কিনা, মন্তব্য না করলে গুজব ছড়িয়েছে কিনা, গুজব ছড়ালে কে ছড়ালো, কেন ছড়ালো, ওই জায়গাতে তদন্তটা কিন্তু আমাদের আসতে হবে। কারণ ওখান থেকে আমরা সূত্রপাত করবো যে সেলিম ওসমান যে কাজটি করেছেন, যদি কাজটি আমি বলবো খারাপ কাজ, কারণ ম্যালাফিডি করেছেন না বোনাফিডে করেছেন, এই জিনিসটা কিন্তু দেখার বিষয় আছে। ওখানে হাজার হাজার লোক ছিল, একটা সহিংসতার সম্ভাবনা ছিল, একটা প্রাণনাশের সম্ভাবনাও ছিল। আমরা দেখেছি এরকম অসংখ্য মব যখন খেপে যায় তখন মবের সামনে আপনি অ্যাজ পার মবস উইল কাজ করতে হয়, এটা আপনি কোনোভাবেই প্রোটেক্ট করতে পারেন না। এরপরে যে বিষয়টি আসছে, ওই যদি উনি মন্তব্য করেন তাহলে জিনিসটাকে একভাবে দেখতে হবে, না করলে একভাবে। গুজব ছড়ানো হলে কারা গুজব ছড়ালো, কেন ছড়ালো, ইতিমধ্যে একটা পত্রিকায় আসছে যে ওনাকে সরিয়ে দিয়ে আরেকজনকে প্রধান শিক্ষক করার জন্য একটা প্লট তৈরি করেছে ম্যানেজিং কমিটি, হতে পারে, সেটাও হতে পারে, বাট তদন্তে সেটা আসতে হবে। বাট একটা জিনিস অবশ্যই প্রশংসার দাবিদার যে ওনাকে খুব দ্রুত রিইনস্টিট করা হয়েছে, এটা একটা কুইক জাস্টিস তার প্রতি করা হয়েছে, যে ওনাকে যে চাকরিচ্যুত করা হয়েছিল, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। এটা আমি বলবো যে একটা খুব স্পর্শকাতর বিষয়ে সরকার খুব দ্রুত একটি ভালো সমাধান দিয়েছে। হাবিব ভাই, আমি খুব দ্রুত একটা জিনিস আপনার কাছে, জাতীয় পার্টির সেলিম ওসমানের কর্মকাণ্ডে জাতীয় পার্টি নাকি আওয়ামী লীগের ভাবমূর্তিকে বেশি প্রশ্নবিদ্ধ করেছে বলে আপনি মনে করেন? নারায়ণগঞ্জের ওসমান পরিবারের ভাবমূর্তিতে নেতিবাচক কোনো কিছু যুক্ত হলেই আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, কারণ তখন বলা হয় যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে নিজে বলেছে যে তিনি ওসমান পরিবারের সঙ্গে আছেন। আপনি এক্ষেত্রে কি মনে করেন যে এতে কার ভাবমূর্তি বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে? না, এখানে তো সরকার হলেও যাবে, জাতীয় পার্টি তো যাবেই। যেহেতু প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে পড়েছেন এবং কিন্তু বিএনপি একটু দূরে থাকছে, একটু সেফ অবস্থানে থাকছে, কিছু বলছে না, দড়ি মাছ নাচুই বাড়ি অবস্থা আছে, স্বচ্ছ প্রশ্নবিদ্ধ অবস্থানে আছে, সেইটা কি হবে? স্বচ্ছ এবং না, এখন দেখেন এখন যে বলা হচ্ছে তদন্ত আগেই যেখানে তাকে রিইনস্টেট করা হয়েছে, আবার ম্যানেজিং কমিটি বাতিল করা হয়েছে, তার মাধ্যমে তো বিচার হয়েই গেছে, এক ধরনের হয়ে গেছে না, তাহলে তাকে আবার প্রধান শিক্ষক কিভাবে সে ফিরে আসে, এবং তো ম্যানেজিং কমিটি বাতিল হয় কি করে? এবং কোনোভাবেই যতভাবে আপনি বোঝানোর চেষ্টা করেন না কেন, সেলিম ওসমান যদি মনে করতেন যে ওখানে মুভকে দমন করুন, ওনার একটা তুড়ির দরকার। ওখানে কারা স্লোগানটা দেখে জয় বাংলা স্লোগান দিয়েছে, জাতীয় পার্টির স্লোগান তো জয় বাংলা না, এখন যদিও দেয় কিছু কিছু জায়গায়। সেলিম ওসমান যদি বলে সেটা সঙ্গে সত্য, আমি কারো ক্ষমতা আছে এই পর্বটা যেহেতু ছোট, আমি এই প্রশ্ন রেজাবের কাছে একটু করতে চাই। রেজা ভাই, এটা আসলে কার
ভাবমূর্তি বেশি ক্ষুণ্ণ হলো, যেহেতু ওসমান পরিবারের সঙ্গে জড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তিনি দেখে রাখবেন, সেই জন্য সেটা সবসময় আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে ওসমান পরিবারের কর্মকাণ্ড। এটা একটা ব্যাখ্যাটা বিকৃত হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী কোনো কুকর্মের প্রশ্রয় দিবেন এইরকম কথা বলেননি। ওসমান পরিবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময় থেকে তাদের একটা ঐতিহ্যবাহী ভূমিকা ছিল, সেজন্য তাদের অভিভাবকত্বের জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই কথা যদি বললেন, তাহলে তাৎক্ষণিকভাবে কমিটি বাতিল করা, রাষ্ট্রের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা স্টার্ট করা এবং তাকে রিইনস্টিটিউট করা এবং প্রধানমন্ত্রীর কনসেন্ট এগুলো হয়েছে, এই সমস্ত বিষয়গুলো প্রধানমন্ত্রী করতেন না। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর হাবিবুর রহমান হাবিব ভাই, আমি একটা মৌলিক প্রশ্ন নিয়ে এই মাস শেষ পর্বে ফিরে আসবো। বিএনপি কেমন করছে দল হিসাবে, বিএনপির এখনকার অবস্থা যদি একটু বলতেন। আপনি হামলা মামলা অত্যাচার নির্যাতন সত্য বিএনপি সঠিক পথে আছে কিনা সেটি আপনার কাছে একটু শুনবো এবং আপনাদের বিশ্লেষণ এই সম্পর্কে একটু শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে নতুন কাউন্সিল হওয়ার পর অবশ্যই। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি কেমন করছে কাউন্সিলের পরে? বিএনপির সাংগঠনিক সক্ষমতা বেড়েছে কিনা, জনসম্পৃক্ততা বেড়েছে কিনা, বিএনপি ঠিক পথে আছে কিনা? না, এখানে এক কথা বলতে গেলে বিএনপি যে নেশারের দল সেই হিসাবে শেষ সঠিক পথে চলছে। যেমন ধরেন এই যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনের অংশগ্রহণ করার মধ্য দিয়ে একটা জিনিস জনসমক্ষে প্রমাণ হয়ে গেল যে এই নির্বাচন, এই সরকারের অধীনে কোনো সঠিক সুন্দর নির্বাচন হতে পারে না, কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। তো এটা আমার মনে হয় যে এটা একটা বিএনপির পজিটিভ দিক। বিএনপির ক্যান্ডিডেট হেরে যাচ্ছে, হারিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচনের আগে বলা হচ্ছে যে অমুকের ক্যান্ডিডেট, অমুকের যারা সাপোর্টার তাদেরকে গায়ে হাত দেবে না, শুধু ঠ্যাং টুং ভেঙে হাসপাতালে পাঠিয়ে দেবে। এই যে অবস্থা, জি, আপনি চিন্তা করেন যে শুধু নির্বাচন কমিশনার বলে বসে আগে এরকম বলছে। হ্যাঁ, বলতেছি তো, কি মানে বিভৎস অবস্থা, এটা বর্ণনা করা যায় না। এই যে আপনি যে বাইরে থেকে বলেন যে এনজিও দেখে, এই যে নির্বাচন কমিশন দেখে, কি দেখে? এই নির্বাচন যেদিন থেকে প্রতীকবদ্ধ শুরু হয়েছে না, যেদিন থেকে যে এলাকায় নমিনেশন জমা দেওয়া শুরু, সেদিন থেকে শুরু হয়ে গেলে আপনি মাঠ পর্যায়ে অনেক খবর রাখেন, এই ক্ষেত্রে যে প্রধান বিরোধী দল সংসদে আছে, জাতীয় পার্টির ভূমিকাটা কি? তারা কি আপনাদের সাথে? আপনি মাঠ পর্যায়ে অনেক খবর রাখেন, এই ক্ষেত্রে যে প্রধান বিরোধী দল সংসদে আছে, জাতীয় পার্টির ভূমিকাটা কি? তারা কি আপনাদের সাথে আওয়ামী লীগের এই দুঃশাসন এর বিপক্ষে কথা বলে নাকি? চেয়ারম্যান বলে, মানে চেয়ারম্যান কেন, অনেকে বলে, তারপর তাদের শরীর নানা রকম কথাই বলে, নানা রকম কথা। তারপর আপনার বলে, আপনার তথ্যমন্ত্রী দল বলে, জাসদ বলে, আপনার রাহাত খান দল ওয়ার্কার্স পার্টি বলে, যেটা কোনো নির্বাচন হচ্ছে না, তারা স্মারকলিপি দিতে চায়, তারা প্রধান নির্বাচন কমিশনে কমপ্লেন জানায়। এটা কি? তারপর সবচেয়ে খারাপ জিনিসটা হচ্ছে, ইতিহাসে একটা কথা বললেন না আপনি, যে অফিয়ারে যে ইতিহাস একসময় বিচারে কাট করে দিলাম। আজকে আওয়ামী লীগের যে ক্ষতিটা করলো, এই যে দলীয় প্রতীকে নির্বাচন করে, এটা বুঝবে তারা। এই যে গ্রামে গঞ্জে হাজার প্রায় 4,500 মতো ইউনিয়ন, আচ্ছা, এখানে এই সমস্ত লোকজনকে অনেক জায়গায় সঠিক লোককে মনোনয়ন না দেওয়ার কারণে এই যে বিদ্রোহী প্রার্থীরা শেখ হাসিনার কিন্তু প্রধানমন্ত্রীর কিন্তু কোনো ছিল না। আমার মনে হয় যে বিএনপির কথা যদি আরেকটু বলতেন হয় ভাই, মানে বিএনপি কি এখন 2019 সাল সামনে রেখে আগাচ্ছে, মানে কি ধরনের পরিকল্পনা? বিএনপি তো তার দাবিতে পড়ে, যেমন আমরা ধরেন এরশাদ সাহেব যেদিন ক্ষমতায় আসলো, জি হ্যাঁ, এরশাদ সাহেব তো জোর করে ক্ষমতা দখল করেছিল। আসার পর আমরা কি করলাম? আমার পরের দিন থেকে 26 মার্চ থেকে আমরা আন্দোলন শুরু করি নাই, করতে করতে তার দল ছিল না, বল ছিল না, কেউ ছিল না, 9 বছর লেগেছে। জি, হ্যাঁ, তারপরে এখন ধরেন এই সরকার ধরেন 7 বছর তারা যাচ্ছে। আগের নির্বাচনটা আমি বাদ দিলাম, 2008 সালের নির্বাচন, সেই নির্বাচন নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। এই যে নির্বাচনটা হলো 2014 সালের নির্বাচনটা, এই নির্বাচনটা কোনো নির্বাচন নয়। এবং এটা অপ্রাসঙ্গিক একটা কথা বলে, ওই যে বলে না আল্লাহর মাঠ দুনিয়ার বাইর। আজকে আমি মনে করি যে বাংলাদেশের এই যে ধরেন আপনার 16 কোটি মানুষ, এর ভেতরে অধিকাংশ মানুষ মুসলমান। এই যে বাংলাদেশে যে ভারতের কংগ্রেস যে অন্যায়টা করে একটা দেশের মানুষের মতামতকে প্রশ্রয় দেওয়া, মতামত ব্যক্ত করার কোনো সুযোগ না দিয়ে তারা ইন্টেনশনালি ভারত থেকে এসে সুষমা স্বরাজ এসে এখানে যেভাবে এরশাদ সাহেবকে বাধ্য করে নির্বাচন যাওয়ার জন্য, এবং দেখেন নির্বাচনের পরে পৃথিবীর কোন দেশ সমর্থন করে না এই নির্বাচনটাকে। জি জি, আমার মনে হয় এই নির্বাচনটা করার মধ্যে দিয়ে আজকে চিন্তা করেন
কংগ্রেসের কি পরিণতি হয়েছে? জি জি কিন্তু আপনি 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 আপনার ওই কংগ্রেসের পরিণতির জন্য যারা উপকৃত হয়েছে সেই বিজেপিও আপনাদের খুব বন্ধু সেরকম না, আমার ভাবার কোনো কারণ বন্ধুর নাই। কথা আমি বলতেছি। এবং বিজেপি উপকৃত হয়েছে তাহলে তো বলতে না, না, হবে আমি মানে সেই- আল্লাহর সেই কথা আল্লাহর মায়ের আল্লাহর বিজেপি মায়ের উপকৃত হ্যাঁ, গেছে। বিজেপি বিজেপি আবার বিজেপি আবার উপকৃত বিজেপি হয়েছে, যাবে আবার। এবং বিজেপি আরো উপকৃত বিজেপি হতে যাবে, থাকবে। আবার বিজেপি যাবে। আমি বিজেপি পশ্চিমবঙ্গে মানে তৃণমূলের অবস্থা থেকে মনে হচ্ছে যে মানে তারা আরো এগিয়ে যাবে। যাই হোক, বেশ স্বাধীনতার পার্টি জাতীয় পার্টি সম্মেলনের পরেই আবার আপনার সাথে এরকম প্রথম দেখা হলো যে চেয়ারম্যান পদে এসে বহাল আছেন। ওনার পরিবারের দুই সদস্য স্ত্রী আছেন সিনিয়র কো চেয়ারম্যান পদে, আরেক ভাই আছেন কো চেয়ারম্যান পদে। জাতীয় পার্টি কেমন করছে এবং মাঠ পর্যায়ে যে চিত্রটি হাবিব ভাই তুলে ধরলেন বিএনপির হয়ে, জাতীয় পার্টির কি এরকম কোনো কিছু ফেস করতে হচ্ছে? না, অবশ্যই ইউনিয়ন পরিষদ ইলেকশনে জাতীয় পার্টি একইভাবেই এটা ফেস করছে এবং যে কারণে ফলাফলটাও খুব ভালো হচ্ছে না। আসলে ফলাফল ভালো হতে হচ্ছে একটা দলের। সমস্ত দেশেই সমস্ত নির্বাচিত পদে সবসময় বলে থাকি 90% নির্বাচিত পদ এখন একটা দলের। 90% লোক কিন্তু এই দলটা সমর্থন করে না, কোনোভাবেই করে না। এটা এটা রেজাভাও স্বীকার করতে হবে। প্রতিনিধিশীল শাসন ব্যবস্থায় মেজরিটিয়ান ভোটে তারা 90% পদ পেয়ে যায় সব জায়গায়। এইটা একটা চরম ভারসাম্যহীনতা সৃষ্টি করছে, কোনো সন্দেহ নেই। এই ভারসাম্যহীনতার মধ্যে রাজনীতি আর এখন জনগণের হাতে নেই। আর জনগণের নিয়ে যে রাজনীতি করে যে রাজনীতিবিদরা, তাদের হাতেও রাজনীতি খুব একটা কন্ট্রোলে আছে বলে আমার মনে হয় না। বিএনপি অবশ্যই অন্ধের মতো গাড়ি চালাচ্ছে, আওয়ামী লীগও ক্ষমতা থাকার জন্য অন্ধের মতোই গাড়ি চালাচ্ছে। দুটি দলেরই চরম ক্ষতি সাধন হচ্ছে। আর গাড়ি চালাচ্ছে জাতীয় পার্টি কিরকম? জাতীয় পার্টি গাড়ি চালাচ্ছে না, থমকে আছে আপাতত। জাতীয় পার্টি- কেন বলছি Because যেটা রেজা ভাই বললেন যে আমাদের দুজন মন্ত্রী থাকার কারণে স্বাভাবিকভাবেই আমরা সরকারের অনেক কিছু আমাদের দায়ভারে চলে গাড়ি আসে, but গাড়ি গাড়ি মোটামুটি চালানোর আর কোনো গাড়ির পরিকল্পনা মধ্যে- আছে? গাড়ির মধ্যে এখন আছে। গাড়ি চালানোর সুযোগটা দিতে হবে। স্পেস, যেটা রাজনীতির স্পেস, সেই স্পেস সংকটটা খুব বেশি। রাজনৈতিক স্পেস এবং মানে রেজা ভাই যে বললেন, আওয়ামী লীগের কাছ থেকে আশা করছেন আপনারা বিএনপির কাছ না, থেকে? আমরা রাষ্ট্রের কাছে আশা করছি। রাষ্ট্র এটা এনশিওর করবে। এখন এই সমস্যা হয়ে গেছে রাষ্ট্র এবং রাষ্ট্র কারা সরকার। কারা? রাষ্ট্র বলতে তো আওয়ামী লীগ সরকার না, এটা দুটো আলাদা এন্টাইটি হওয়ার কথা রাষ্ট্র ছিল। কে আসলে? হ্যাঁ, রাষ্ট্র মানে কার কাছ থেকে আশা করছে যে সে আপনাদের বন্ধ গাড়ি একটু ধাক্কাও দিয়ে দিবে বা চালাবে? না, আমরা যেটা আশা করছি যে সুষ্ঠু রাজনীতি করার সুযোগ থাকবে, বহুত্ববাদ থাকবে, প্লুরালিজম থাকবে, এবং স্পেস যেটা থাকবে, এটা থাকলে প্রত্যেকটি দল তার নিজের মতো দল গুছিয়ে নিতে পারবে। বহুত্ববাদ শুনতে অনেক ভারী শব্দ লাগে রাজা ভাই। আমি আমার মতো করে যেটা বুঝি, আওয়ামী লীগের সময় যে কোনো মত প্রকাশে আসলে খুব ডিফিকাল্ট হয়ে গেছে। আমি আপনার সঙ্গে কোনোভাবেই একমত নেই। এই কারণে আওয়ামী লীগের সময় একটি সময়, জি। যে সময় স্ব অবস্থানে থেকে যেমন নিজস্ব ধরেন ইমরানের মতামত সরকার ব্যক্ত- থেকে শফিক রেহমান, আমি বলছি- হাবিবুর না, না, রহমান হাবিব, শফিক- মাহমুদুর রহমান মান্না, শওকত না, না, এই মাহমুদ, বিষয়টাকে এবার- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেউই নিতে পারবে না। নানা ধরনের আর এটাকে কি। জেনারেলাইজ করা ঠিক হবে না। বা চারজন ব্লগার যাদের কথা আপনি বললেন। আপনি কোন বাবা কনস্পিরেসির বলে সঙ্গে সম্পৃক্ত থাকবেন, জি। আর আপনি সারা বছরে কোনো আর্টিকেল লেখেন না, কোনো সাংবাদিকতা না, আপনি দাবিও করেন সাংবাদিক না, আর আপনার গ্রেপ্তার করলে বলবেন যে ওনার বহুত্ববাদ মতামত প্রকাশে বাধা দেওয়া হয়েছে। শফিক রহমান কিসের সাংবাদিক? উনি নিজে বলছেন আমাকে কেউ সাংবাদিক বলবেন না। গত 5 বছর ওনার কোনো আর্টিকেল নাই। ঠিক আছে, আর এই যে কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে কোনো একটা কথা বললে একটু ভয় ভয় লাগে। না, না, মনে হয় ভাই, যে- আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে যে দিব্যি জায়গায় বলা যায়, প্রেস ক্লাবে কথা বলে এসে যে 75-এর 15 আগস্টের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটবে, এরপর টক শোতে এসে বলে কই আমাদের তো বাক স্বাধীনতা নাই। আর কত বাক স্বাধীনতা? তাহলে জবাই দিয়ে আসলে কি বাক স্বাধীনতা হবে? আর এই যে দুইটা দলের কথা আপনি বললেন, একটা 18 দফা ভিত্তিক, একটা 19 দফা ভিত্তিক। হাবিব ভাই বলছে অভিশাপের জায়গা, কংগ্রেস শেষ হয়ে যাবে। এখন ক্ষমতায় যাওয়ার জন্য বাইরের লোকজন তো বলে যে ইসলামের ঝান্ডা তুলে ধরার নাম ব্যবহার করা দলটি শেষ পর্যন্ত ইহুদিদের ইসরায়েলি রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে। আর জাতীয় পার্টিকে বাঁচিয়ে রাখা, যেভাবে বলেন না কেন, তাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার জায়গাটা হয়, সেটাকে কিন্তু বিএনপি যে টর্চার করে জাতীয় পার্টির অস্তিত্ব ধ্বংস করে দিছিল, সেই জায়গায় আওয়ামী লীগ জাতীয় পার্টিকে তাদেরকে আপনারা কত ভালোবাসলেন কেন? জাতীয় পার্টিকে আমরা ভালোবাসি না। জাতীয় পার্টি এই যে অক্সিজেন প্রক্রিয়া দিলেন, না, অক্সিজেন। জাতীয় পার্টি নির্বাচন এসেছে, নির্বাচনে আসায় সে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে সে বিরোধী দল। এই অক্সিজেনের জায়গাটা সে গ্রহণ করছে। অক্সিজেন দিয়ে আক্ষরিক করতে অক্সিজেন দিয়ে হাসপাতাল আমরা থেকে তো নিয়ে যেতে হবে। অক্সিজেন না নেওয়ার জন্য পেট্রোল বোমা থেকে শুরু করে অনির্দিষ্টকালের অবরোধ ওই দিকে থেকে না যাই এত ভালো। এত অভিশাপ ওনারা কুড়িয়েছেন ওই যে দিকে সেই না যাই অভিশাপের জায়গা থেকে বেরিয়ে আসতে পারতেছেন না। কংগ্রেসকে অভিশাপ দিলে হবে কি? বাংলাদেশের মানুষের আরে মানুষ- অভিশাপের জায়গা থেকে বেরিয়ে আসতে যতক্ষণ না, হাবিব ভাই ঠিক দল আছে। না পারবে, হাবিব- ততক্ষণ না, আমি পর্যন্ত এক তাদের সেকেন্ড সাথে একটা কথা ভালো বলতে হবে। চাই। 20 সেকেন্ড কি বেশি জানি কেন বলতে? কথা বলে যে আজকে যে এই যে কথা বলে, আমি মনে করি যে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে হলে একটু মানে নিজের বিবেকটাকে বাইরে রেখে আসে করা লাগবে। আর বিএনপির কারণ আমি পক্ষে? বলি না, আমি বলি না। আর বিএনপির না, আমি- পক্ষে? আমি বলছি। তো আপনি দীর্ঘদিন না, আমি বলছেন। সেটা শুনলে। বর্তমানের কথা বলতেছি, আগে ওই কাম করা নেই। আচ্ছা, 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 আমি আর শেষ করি। শেষ করে দেন। তৃতীয় কথা হবে নির্বাচনে মাটিরাঙ্গা বেলছড়িতে ভোট দেখানো হয়েছিল কত 176%। এটা বিএনপি ফেল করাইতে পারে নাই। কিসের বিএনপি কবে করলো?
আরে ভাই তখন আপনি এই কথা আরে আমার না, মতো না। বলতেন, আমার আরে মতো বলতেন। বিএনপি যখন না, কিন্তু 77% 176% সেটি আবার সংশোধন করা হয়েছে, সেটি সংশোধন, ওটা ভুল সে করেছে। সংশোধন না, করা না, হয়েছে, সেটি ভুল করেছে। তারপরে ভুল করে, না 90% 95% অনেক ইউনিয়ন আছে। আমি প্রায় সেটাই আপনি ভুল করে। দুইজনে মিলে বিএনপি না, তে না, কাহিনী সেটা একসময় না। বলছি। না, না, সেটা ঠিক আছে। না, বিএনপি যে কাহিনীটা হলো ভুল কাহিনী ওটা। আচ্ছা, সেটা আচ্ছা। 1977 সালে আমরা শেষ করে দিই, আনাবো, আমরা শেষ করে দিই, আমরা শেষ করে তখন দিই। বিএনপির আমরা জন্ম শেষ করে হয়নি। দিই, আমরা শেষ করে দিই, বিএনপির দল দিলে তো শেষ হবে করে না। দিই। তবে ওই বন্ধ গাড়ি নিয়ে, অন্ধ এবং বন্ধ গাড়ি নিয়ে আপনার কোনো মতামত আছে কিনা সেটি যদি একটু চট করে শুনি। বেশেষ আহমেদের পাটোয়ারি বলছেন যে আপনাদের গাড়িটি হচ্ছে অন্ধ, উনাদের গাড়িটি হচ্ছে বন্ধ এবং আরেকটি অন্ধ গাড়ি। না, সেটা একটা আমাদের লাইন। না, আমাদের গাড়ি অন্ধ না, আমাদের আমাদের গাড়ি চলছে, চলাচল গাড়ি আমাদের চলছে গাড়ি এবং যেই স্পিডে চলাচল করে সেই স্পিডে চলছে। না, যে স্পিডে পরিস্থিতি কোন স্পিড তো বাড়াতে হয়। রেজা ভাই, আপনি একটু বন্ধ এবং অন্ধ গাড়ি নিয়ে- রাজা ভাই, আপনি একটু বন্ধ। আমি অনুরোধ করবো এই স্পিড নিয়ে হ্যাঁ। দেশের মানুষকে নিয়ে এগোতে হবে। এই স্পিড নিয়ে অবশ্যই। কংগ্রেসকে অভিশাপ দিয়ে, যে বিজেপি কে অভিশাপ দিয়ে, অথবা না, না, মুসাদের ওটা সঙ্গে অনৈতিক যোগাযোগ কাজ, করে আমার মুসাদের ওই দিকে দরকার গাড়ি পড়ে না না। রাজা ভাই, চলে, বাংলাদেশের মানুষের রাজা ভাই, সাথে আওয়ামী লীগের গাড়ি অন্ধভাবে চলছে, এই মতামতের উপর যদি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশকে ইনফ্রাস্ট্রাকচারাল সহ ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট যেটা আওয়ামী লীগ দিতে পেরেছে, বাংলাদেশ সৃষ্টিতে যেমন নেতৃত্ব দিয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধিতে সেই জায়গায় বাংলাদেশকে আওয়ামী লীগের বেশেষ নেতৃত্ব আহমেদের পাটোয়ারি, আমরা একটা লাইন শুনতে পারবো। এক লাইন, দুটো লাইন বলতে হবে। 1 লাখ কোটি টাকা ব্যাংকে ব্যাড ডেপ্ট হয়ে আছে, 30 লাখ কোটি টাকা, 30,000 কোটি টাকা রিড অফ হয়েছে। এটা হচ্ছে উন্নয়নের একটা এই হলো নমুনা। উন্নয়ন। আমরা বেশেষ আহমেদের পাটোয়ারি, জনাব হাবিবুর রহমান হাবিব ভাই, আপনাকে সম্বোধন করি। আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।